নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 9। নোলক বারান্দায় বসে কাজ করছিল। হুট করেই দেখে কয়েকজন মিলে হাসানকে ধরে ধরে নিয়ে আসছে। হাসানের মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, মুখে জায়গায় জায়গায় ছিলে গিয়েছে, পাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পাটা মচকে গিয়েছে। তখন নিয়ন্ত্রণহীন ট্রাকটা যেয়ে ধাক্কা মারে একটি সিএনজি কে, আর সেই সিএনজিটার সাথে ধাক্কা লাগে হাসানের। সৃষ্টিকর্তা অবশ্য নিজের হাতেই হাসানকে বাঁচিয়েছে, কারণ সিএনজির ভেতরে থাকা ওটার ড্রাইভার আর যাত্রীদের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। হয়তোবা সৃষ্টিকর্তা হাসানকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। স্বামীকে এই অবস্থায় দেখে চমকে উঠল নোলক। যতই রাগ অভিমান থাকুক, দিন শেষে এই লোকটাই তার স্বামী, যার সাথে 7টা বছর সংসার করেছে সে। লোকটা তার সন্তানদের পিতা। কিভাবে মুখ ফিরিয়ে নেবে সব ফেলে দৌড়ে গেল স্বামীর কাছে। পাশাপাশি শুয়ে আছে নোলক আর হাসান। কারো মুখে কোনো রা নেই, দুজনেই চুপ। নীরবতা ভেঙে হাসানি বলে উঠল, নোলক, আমাকে শেষবারের মতো ক্ষমা করো। নোলক চোখ বন্ধ করেই বলল, তুমি বড় বাজারের মালেক ভাইয়ের কাছেও লোন নিয়েছো না? শোধ করবে কি করে? আমি আর ব্যবসা করব না ভেবেছি। এখন যেহেতু আমি ব্যবসা করব না, সংসার তোমাকেই চালাতে হবে। তো এখন তুমি ঋণের টাকা শোধ করবে, নাকি সংসার চালাবে, নাকি আমার টাকা ফেরত দিবে? বলো। হাসান একদম চুপ হয়ে গেল নোলকের কথায়। ভাষা নেই তার মুখে। হেরে যাওয়ার লোক সে, একটা অপদার্থ। দুপুরে রতন ভাই ফোন দিয়েছিল। তুমি নাকি তাকে ফোন দিয়ে টাকা চেয়েছিলে। শুনলাম মানা করে দিয়েছে তোমার ভাই। সে যাই হোক, তোমার ভাই ভালো বুদ্ধি দিয়েছে একটি। তোমাদের গ্রামের বাড়িতে নাকি এখনো 20 শতকের মতো জমি আছে। ওগুলো যদি বিক্রি করো, তোমাদের ভাগে 4 লাখের মতো আসবে। আবার তোমাদের গ্রামের বাড়ির ভিটে মাটিটাও তো ভাগ হয়েছে তোমাদের, যেহেতু ওটা তোমার বাবার নামে ছিল। তো রতন ভাই বলল সে জমিগুলো বিক্রি করে যে যার ভাগ বুঝে নিবে, তাহলে সব সমাধান হবে। এখন তুমি জানো তুমি কি করবে। বলে নোলক পাশ ফিরল। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার ভাগ আমি দাবি করব নোলক। রতন আর ছোটকে কাল আসতে বলো। যদি মা রাজি না হয় তবে মামলা দিয়ে নিজের ভাগ আদায় করব আমি। ফরিদা বানুর 3 ছেলে তার সামনে এসে দাঁড়িয়েছে জমির দলিল নিতে। যেহেতু জমিগুলো তার বাবার, সেখানে তাদের ভাই বোনদের ভাগ আছে, তাই তারা তাদের ভাগ বুঝে নিতে চায়। কিন্তু ফরিদা বানু তো জমির দলিল দিতে নারাজ। এদিকে জমি ভাগাভাগির কথা শুনে বিনু আর বিনুর স্বামীও চলে এসেছে। আর মিনু, সে বরাবরের মতোই নীরব দর্শক। মিনুর আজকাল তার মেজ ভাবিকে একদমই সহ্য হয় না। রতন ভাইয়ার বিয়ের আগে সবাই একসাথে মিলেমিশে থাকতো, কত সুখী ছিল। এবার এটাই বারবার মিনুর মনে হয়। স্বার্থপর মিনু কি আর নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারে? আম্মা দেখো, জমির দলিল দাও, আমরা যে যার ভাগ আমিন ডেকে বুঝিয়ে নিব এই সপ্তাহে। তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি পুলিশ ডাকবো। অবশ্য পুলিশ ডাকার দরকার নেই, আমার পুলিশ শ্বশুরই তো আছে। হাসতে হাসতে বলল রতন। ছেলের এরূপ হুমকিতে চমকে উঠলেন ফরিদা বানু। তার গর্ভের সন্তান থেকে পুলিশের হুমকি দিচ্ছে। অসহায় কণ্ঠে বললেন, আমি তোকে জন্ম দিয়েছি রতন, আর তুই আমাকে পুলিশের হুমকি দিস? আরে জাহান্নামেও তোর জায়গা হবে না, তুই ধ্বংস হবি। অভিশাপ দিচ্ছি তোকে। রতন তাচ্ছিল্য হেসে বলল, আরে রাখো তো তোমার অভিশাপ, আর আমার জাহান্নামের কথা না ভেবে তোমার জাহান্নামে যাওয়ার কথা চিন্তা করো। যেই মা নিজের সব সন্তানকে এক চোখে দেখে না, সন্তানদের হক মারে, সে জান্নাতে যাবে বলে আমার মনে হয় না। মানলাম আমি কুলাঙ্গার সন্তান, কিন্তু হাসান ভাই, সে তো বাবার মৃত্যুর পর একা হাতে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল। নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন সব ত্যাগ করে আমাদের জন্য ইনকাম করত, যাতে আমরা সবাই রাতে পেট ভরে খেতে পারি। নিজের ভালোবাসার মানুষটাকেও তোমার কথায় ছেড়ে দিয়েছিল হাসান ভাই। কি মনে করছো আমরা কিছু জানি না? পাশের গলির শাহিনা আপার সাথে বড় ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল সেই ক্লাস 8 থেকে। তুমি সবই জানতে, কিন্তু তবু ভাই আর শাহিনা আপার বিয়ে হতে দাওনি। তার কারণ একটাই, কারণ শাহিনা আপা পড়াশোনা জানা মেয়ে। সে কখনোই নোলক ভাবির মতো তোমার এই অত্যাচার সহ্য করতো না, বা নোলক ভাবি যেভাবে আমাদের দাসীপনা করতো, শাহিনা আপা জীবনেও করতো না। তোমার আরো ভয় ছিল যদি শাহিনা আপা হাসান ভাইয়ের সাথে আলাদা সংসার করে, তখন তোমার আর তোমার বাকি সন্তানদের খরচ কে দিবে? তাই তো ইচ্ছে করে তাদের আলাদা করেছিলে। এরপর জমি বিক্রির টাকাতেও তুমি হাসান ভাইয়ের ভাগ মেরে দিয়েছিলে। তাহলে তুমিই বলো,
তোমার মতো মা একজন সন্তানের জীবনে অভিশাপ কিনা, তাই বেশি বড় বড় কথা বলো না মা। রতনের কথা শেষ হতেই ফরিদা বানুর ছোট ছেলে বলে উঠল, মা, পরের মাস থেকে দোকানের ভাড়া আমি তুলবো, যেহেতু দোকানটা আমার। তোর মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো ফরিদা। আমার মানে আমার দলিল আমার নামে করিয়েছি। কিভাবে ভাবলে আমার ভাগের টাকা দিয়ে আমি এত সহজে ছেড়ে দেব? তোমার কাছে চাইলে দিতে না, তাই রতন ভাইয়ের সাথে বুদ্ধি করে দোকানটা আমার নামে নিয়েছি। সব শুনে ফরিদা বানু অবাক হলেন, বুঝলেন তার হাতে আর কিছুই নেই। আমির এসেছে, জমি জমার ভাগাভাগি চলছে। তবে হাসানের জায়গায় নোলক হাসানের হয়ে তদারকি করছে, কারণ জানে এরা হাসানকে ঠকাতে দুইবারও ভাববে না। 6 ঘন্টা মাপামাপির পর যে যার জায়গা বুঝে নিল। বিনু মিনুও নিজ নিজ জায়গা বুঝে নিল। হাসানের ভাগের জমি বিক্রির আজ প্রায় 2 মাস হয়ে গেল। প্রায় 7 লাখের মতো টাকা পেয়েছে সে। এগুলো দিয়ে নিজের ঋণ প্রথমে শোধ করেছে, আর বাকি টাকা ব্যাংকে রেখেছে। ওদিকে নোলক তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরের মাসেই হাসান বদলি নিয়ে অন্য জেলায় চলে যাবে। এই 1 মাসে তার আর তার মা বা বিনুর সাথে যোগাযোগ হয়নি তার। তারা ফোন দিলেও হাসান ধরেনি। রতন আর তার ছোট ভাই আর যোগাযোগ করার চেষ্টা করেনি, যে যার মতোই আছে। ফরিদা বানু নিজের তেজ নিয়েই আছে, যেন সে জানে হাসান আবার ফিরবে, কিন্তু সে মোটেও হাসানকে আর এই বাসায় থাকতে দিবে না। আর মিনু, তার হাত খালি, কিভাবে থাকবে? হাসান নামক এটিএম মেশিনটা তো আর নেই, যে কিনা চাওয়া মাত্রই মিনুর হাতে টাকা দিয়ে দিত। মিনু এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী, কিন্তু তার হাত খরচের জন্য বা বই কেনার জন্য 1 টাকাও দেয় না তার মা। বাধ্য হয়ে আজ 15 দিন হলো মিতু একটি জুতোর দোকানে সেলস গার্ড হিসেবে চাকরি নিয়েছে। ধীরে ধীরে সেও বাস্তবতা বুঝতে শিখেছে। হাসান যে তাদের উপর একটি বট গাছের মতো ছিল, নোলক যে তার মায়ের মতো ছিল, মিনু এই চাকরিতে আসার পর টের পাচ্ছে চাকরি জিনিসটা কতটা কঠিন। দোকানে মিনু কাস্টমারের জুতো দেখাচ্ছিল। হুট করে তার চোখ গেল দোকানের কাঁচের দরজাটার দিকে। দুজন ছেলে মেয়ে হাসি মুখে ঢুকছে। ছেলেটা মেয়েটার হাত শক্ত করে ধরে আছে, বোঝাই যাচ্ছে স্বামী স্ত্রী তারা। মেয়েটার গায়ে হালকা নীল রঙের শাড়ি। মিনু জানে এই হালকা নীল রং ছেলেটির কত প্রিয়। জানবে নাই বা কেন? এই ছেলের সাথেই যে তার কত বছরের সম্পর্ক ছিল। বিয়ে হবার কথা ছিল তাদের। আজ এই মেয়ের জায়গায় তো তার হওয়ার কথা ছিল। ছেলেটির হাতে তার হাত থাকার কথা ছিল, কিন্তু হলো না। মিনু নিজের চোখের পানি আটকে কোনো মতে মুখ লুকিয়ে লেডিস ওয়াশরুমে চলে গেল। প্রাক্তনের মুখোমুখি হওয়ার ইচ্ছে যে তার নেই। ওয়াশরুমে যেয়েই কান্নায় ভেঙে পড়ল মিনু। মিনু যতই খারাপ আর স্বার্থপর হোক না কেন, তার ভালোবাসাটা তো কখনো মিথ্যে ছিল না। কই, মিনু তো এখনো তাকে ভুলতে পারেনি, কিন্তু সে দিব্যি নিজের জীবন এগিয়ে নিয়ে গেছে, সাথে বিয়েটাও করে ফেলেছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।